যে আমি যদি এটা পারি ওকেও সেটা পারতে হবে। আচ্ছা, এইটা প্রশ্নটা আগে যদি আমরা যাই, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ মানে পরিবার থেকে বিয়ে দিয়েছেন? না, আপনারা লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, ভালোবেসে দুইজনের বিয়ে হয়েছিল? হ্যাঁ, তার আচ্ছা, সাথে আমার 1 সপ্তাহের পরিচয় হয়েছিল। এই পরিচয়টা কিভাবে হয়? কি কারণে আমি তার জন্য পাগল হয়েছিলাম, এখনো তার জন্য পাগল। সে আমাকে অনেক টর্চার করছে, যেটা কাউকে বলে বোঝানোর মতো নয়, আর যে ব্যথাগুলো কাউকে দেখানোর মতো নয়। তো আজকের অতিথি আছে আপু, আপনার নাম? মীরা। একটু আমাদের অডিয়েন্সের দিকে তাকায় কথা বলতে হবে। জি, মীরা। হ্যাঁ, মীরা। মীরা। মীরা আপুর বাসা কোথায়? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। জি। অনেক ভালো একটা এলাকা, ঠান্ডা অনেক। আপনি মানে এইভাবে মানে ক্যামেরার দিকে একটু তাকায় কথা বলতে হবে। আসলে নতুন বউ যারা, তারা কিন্তু নিচের দিকে তাকায় কথা বলে। আমরা তো নতুন বউয়ের অনুষ্ঠান না, আমরা এটা আসলে জীবনের গল্পের অনুষ্ঠান, যেটা আপনার আমাদের দিকে তাকায় কথা বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যাবো। হ্যাঁ, সবসময় ক্যামেরার দিকে তাকায় কথা বলতে হবে। আচ্ছা, আপনার নামটা? মীরা। মীরা। মীরা আপুর বাসা কোথায়? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। জি। আসলে আপনার জীবনের একটা ঘটনা যেটা আপনি বলতে চাচ্ছেন। মানুষের জীবনে অনেক না বলা কথা থাকে, যদি অডিয়েন্সের মধ্যে আপনার পুরো ডিটেলস যদি বলতেন। আপনার দেশের বাড়ি হলো ঠাকুরগাঁও? জি, আমার ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও। এখন বর্তমানে কি করেন আপনি? আমি পার্লারে জব করি। আচ্ছা, পার্লারে জব করেন না? জি। ঠিক আছে। তো পরিবারে কে কে আছে? আমার বাবা মা আছে, আর আমার ছোট একটা মেয়ে আছে। আচ্ছা, একটা মেয়ে আছে, বাবা মা আছে। জি। ভাই বোন? ভাই জব করে, বোনের বিয়ে হয়ে গেছে। বোন বড়, আমি মেজো, ভাই ছোট। বুঝে নেই। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি মেজো, ভাই ছোট। ভাই জব করে। ও, ভাইয়া জব করে? জি। আচ্ছা, আর আপনিও জব করেন বিউটি পার্লারে? জি, আমি বিয়ে পার্লার হয়েছে জব। কতদিন? আমার বিয়ে হয়েছে 17 সালে। 17 সালে। আপনার জি। পুরো নামটা? মোসাম্মদ মীরা আক্তার। মোসাম্মদ মীরা আক্তার। জি। আচ্ছা, আপনি বিউটি পার্লারে জব করেন, বিয়ে হয়েছে হলো 6 বছর। জি। জামাই কি করে? ডিস্ট্রিক্ট ড্রাইভার। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ড্রাইভার। ডিস্ট্রিক্ট ড্রাইভার মানে? ট্রাকের ড্রাইভার। আচ্ছা, ট্রাকের ড্রাইভার। আচ্ছা, জি। যাক ভালো। এখন জামাই কই? ওখানেই থাকে, ঠাকুরগাঁও? না, ডিভোর্স হয়ে গেছে। সেপারেশন হয়ে গেছে আপনার? জি। কতদিন ডিভোর্স হয়ে গেছে? 4 বছর। 4 বছর। জি। আচ্ছা, হঠাৎ জামার সাথে বিয়ে হলো, একটা বাচ্চা থাকাকালীন আপনাদের ডিভোর্স হলো, এটা কি জন্য, কিভাবে? সে আমাকে সহ্য করতে পারতো না, অন্য মেয়ের সাথে রিলেশনে জড়ায় গেছিল, তাই। মানে এতটুকুই? ঘটনাটা একটু যদি ডিটেলস বলতেন আপনি। না, এমনিতে মানে আমি যখন কনসেপ্ট হয়েছিলাম, এরপর থেকে আমাকে টর্চার করতো অনেক, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক দিয়ে। এরপরে যখন বাচ্চাটা হয়, আমি মেডিকেলে ছিলাম, তো ও আমাকে দেখতে যায় নাই। এরপরে বাসায় আসার পরে বাচ্চার প্রতি অতটা কেয়ার করতো না। এরপরের থেকে মানে আমি আমার বাবার বাসায় থাকতাম। পরবর্তীতেও আমাকে বলছিল যাওয়ার জন্য, তো বলছে যে হ্যাঁ, ওর সাথে সংসার করলে আমাকে মানে আমার ফ্যামিলির কারোর সাথে আমি কোনো কন্ট্রাক্ট রাখতে পারবো না। বাট আমিও তাকে সেই অ্যান্সার মানে সেই প্রশ্নটাই করছি, আমি ছাড়বো বাট তোমাকেও ছাড়তে হবে। সে বলছে ও ছাড়তে পারবে না। আমিও বলছি যে আমিও পারবো না, তুমি যদি না ছাড়তে পারো। পরবর্তীতে সে আমাকে ডিভোর্স পেপার দিয়ে পাঠাইছে। আচ্ছা, মানে এতটুকুর মধ্যে একটা জীবন নষ্ট হবে, এটা কোনো কথা? মানে কি করবো আর, নিয়তির এটাই ছিল। এটা থাকে না যে একটা জীবনের একটা ঘটনাটা এরকম হতে পারে যে দেখা যাচ্ছে যে আপনার জামার সঙ্গে আপনার সেপারেশন হচ্ছে, তার একটা রিলেশন হয়েছে এরকম কোনো কারণে? হ্যাঁ, এর মধ্যে রিলেশনও ছিল অন্য মেয়ের সাথে। আচ্ছা, আমরা এই পার্টে একটু পরে যাবো। আর তার আগে আমরা যদি এটা জানতে চাই যে আপনার বাবা মার সঙ্গে সে কেন কন্ট্যাক্ট করা মানা করছে, বা আপনি কেন তার বাবা মার সঙ্গে কথা বলা মানা করছেন? জানি না, সে আমাকে বলছে, কি কারণে বলছে সেটা আমি বলতে পারি না। সে যখন আমাকে বলছে যে আমার ফ্যামিলির কারোর সাথে আমি কোনো কন্ট্রাক্ট রাখতে পারবো না, তখন আমিও তাকে বলছি যে হ্যাঁ, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো, তুমি যদি এটা অ্যাকসেপ্ট করো। আমি রাখবো না, তুমিও রাখতে পারবো না কারোর সাথে কোনো কন্ট্রাক্ট। আচ্ছা, কারণ এই কথাটা তাকে এর জন্যই বলছি, আমি এই কারণে বলছি, পরিচয় আমাকে দিনাজপুরের এক ভাইয়ার সাথে রং নাম্বারে পরিচয় হয়েছিল। তো তারপরে ওনার সাথে কথা হইতো, বাট আমি একদিন রাগারাগি করছি, আমাকে কল দিত বিদায়। তো তখন উনি বলছে যে ওনার ছোট কোনো বোন নেই, ওনার কোনো বোনই নেই, তো উনি আমাকে বোন বানাইছিল। পরবর্তীতে আমাদের পার্লারে তো বিশেষ করে ঈদের সময় ছুটি দেওয়া হয় না, ঈদের পরেই ছুটি দেওয়া হয়। তো মূলত আমি
ঈদের পরে যখন যাই তখন ভাইয়ার সাথে কন্ট্রাক্ট করছিলাম। তো ভাইয়া আমাকে দাওয়াত করছিল ওনাদের বাসায়। পরবর্তীতে ওনাদের বাসায় যখন যাই তখন মানে আমার হাজব্যান্ড যিনি, উনি হচ্ছে ও হচ্ছে আমার ভাইয়ার বন্ধু হইতো। তো আমার ভাইয়া ওকে পাঠিয়েছিল আমাকে রিসিভ করতে পাঠানোর পরে তখন তো যখন রিসিভ করতে গেছে অবশ্যই তো আমার নাম্বার লাগবে আমার সাথে কন্ট্রাক্ট করতে গেলে। তো আমার নাম্বার দিছিল, এরপরে থেকে মূলত তার সাথে পরিচয়। এর মধ্যে আমিও বাড়িতে ছুটিতে গেছি, দেখতে অনেক সুন্দর ছিলাম। তো ফ্যামিলি থেকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল। তো আমি বিয়ে করব না, আমার ভাইয়ের যেহেতু সে বন্ধু হয় তাহলে আমারও সে ভাইয়ের বন্ধু মানেই তো ভাই, তাই না? হ্যাঁ অবশ্যই। তো আমি তার সাথে শেয়ার করছি সব কিছু। সে আমার ডেইলি কল দিত, 2-3 বার করে কথা বলতাম। তো আমি তার সাথে শেয়ার করছি এরকম। তো শেয়ার করছি পরে উনি জানি না আমাকে কিভাবে করে পটাইছে, আমি বুঝতে পারি না, বাট আমি তাকে আজও অনেক ভালোবাসি। ঠিক কিভাবে, তার কোন দিকটা দেখে আপনার প্রেমে সে পড়ে গেল, এটা যদি একটু বলতেন। তার সাথে আমার কিভাবে প্রেম আসছে জানি না, কিভাবে করে তার জন্য আমি পাগল হয়ে গেছি, কি কারণে সেটাও বুঝতে পারি না, আজও সেটা বুঝতে পারতেছি না আমি। সে আমাকে এতটাই টর্চার করছে। আপনাদের পরিচয়টা যদি এইভাবে হয়, হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হলো যে বিয়ে যখন হয়েছিল এটা তখন কি আপনারা আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করে বিয়ে করছিলেন নাকি নিজেরা নিজেদের মতো করে বিয়ে করছিলেন? নিজেদের মতো করে করছিলাম, পরিবারের সাথে কোনো। যেমনটা প্রেমের মরা জলে ডোবে না, কিন্তু আপনার প্রেম জলে ডুবে গেছে এমন। কি করবো আর বলেন। আচ্ছা,